শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব ডিজাইন অফ স্ট্রাকচার 2 বইয়ের পঞ্চম অধ্যায়ে যে আমাদের কলাম ডিজাইন রয়েছে সে কলাম ডিজাইন নিয়ে। তো অধ্যায়ের নাম হচ্ছে আরসিসি অক্ষীয় লোড কলাম ডিজাইন। তো আসুন আমরা সে অঙ্কের দিকে আস্তে আস্তে এগোই। তো এখানে ডিজাইন করার পূর্বে আমাদের কিছু কিছু জিনিস লক্ষ্য রাখতে হয়, যেমন আমরা কোন ধরনের কলাম ডিজাইন করতেছি। এখানে দেখছি 110 টন লোড বহন উপযোগী একটি টাইট কলাম। তো কলাম মূলত হচ্ছে দুই প্রকার, এই অধ্যায়ে দুই প্রকার কলাম নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে টাইট কলাম এবং একটা হচ্ছে স্পাইরাল কলাম। তো টাইট কলাম এবং স্পাইরাল কলামের মধ্যে যে সূত্রগত কিছু ব্যবধান বা পরিবর্তন রয়েছে সেই জিনিসগুলো অঙ্ক করার সময় আপনাদের সামনে হাইলাইট করা হবে। এবং এখানে আরো কিছু লক্ষণীয় বিষয়, যে বিষয়গুলো হচ্ছে অঙ্ক যখন আমরা করবো তখন অনেক সময় মুক্ত দৈর্ঘ্য দেওয়া থাকে এবং অনেক সময় কার্যকরী দৈর্ঘ্য দেওয়া থাকে, আবার অনেক সময় কোন প্রকার দৈর্ঘ্য দেওয়া থাকে না। তো এখন কোন ক্ষেত্রে আমাদের কি করণীয় সেই বিষয়গুলোকে সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করে নিই। যেমন এখানে যদি কেবলমাত্র মুক্ত দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে? মুক্ত দৈর্ঘ্য যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের সেটাকে কার্যকরী দৈর্ঘ্যে পরিণত করতে হবে। যেমনটা এখানে যেমন মুক্ত দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে আমি একটা যে শর্ত লিখছি যে কার্যকরী দৈর্ঘ্য দেওয়া না থাকলে এইচ ই সমান এইচ ইন্টু 0.78 প্লাস 0.22 আর প্রাইম এই সূত্রের সাহায্যে বের করতে হবে। মানে এই সূত্র দিয়ে আমাদের কার্যকরী যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা বের করতে হবে। এবং যদি সরাসরি আমাদের কার্যকরী দৈর্ঘ্য দেওয়া থাকে, অনেক সময় অনেক বেশিরভাগ অঙ্কেই দেওয়া থাকে কার্যকরী দৈর্ঘ্য, তো কার্যকরী দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে আমাদের সরাসরি অঙ্কের দিকে এগোতে হবে, মানে সরাসরি যে পরবর্তী ধাপ আমাদের রিডাকশন ফ্যাক্টর, সেই রিডাকশন ফ্যাক্টর বের করতে হবে। এবং আর যদি কোনো প্রকার দৈর্ঘ্য দেওয়া না থাকে, এখানে মুক্ত দৈর্ঘ্য কিংবা কার্যকরী দৈর্ঘ্য এই দুইটার মধ্যে একটাও যদি দেওয়া না থাকে তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সরাসরি যে ডিজাইন লোড সেই ডিজাইন লোডে চলে যেতে হবে। ডিজাইন লোডের সূত্র হচ্ছে পি ইকুয়াল টু পি এফ বাই আর। তো এক্ষেত্রে সরাসরি চলে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা আর এর মানটা কই পাবো? এটা প্রশ্ন হতে পারে, তাই না? তো আর এর মানটা আমরা এখানে লক্ষ্য করে দেখবো যে এখানে যদি দেওয়া থাকে অঙ্কে, সেই অঙ্কের মান ধরে করব, অথবা যদি দেওয়া না থাকে তাহলে আমরা একটা আনুমানিক মান যেমন আর ইকুয়াল টু 0.8 ধরে অঙ্কটা করব। তো এ হচ্ছে মূলত অঙ্কের যে আমাদের অঙ্ক করার সময় যে জিনিসগুলো কনফিউজ করে সেই জিনিসগুলো নিয়ে আশা করি বুঝতে পারছেন। এবং চলুন এখন আমরা অঙ্কের দিকে ধীরে ধীরে চলে যাই। তো প্রথমে আমাদের কি করতে হবে? কার্যকরী দৈর্ঘ্য নির্ণয়। কার্যকরী দৈর্ঘ্যকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্র হচ্ছে এইচ ইন্টু 0.78 প্লাস 0.22 আর প্রাইম। তো এইচ এর মান এখানে দেওয়া আছে 4 মিটার। এই মিটারটাকে আমাদের সেন্টিমিটারে ধরে করতে হবে। এই সূত্রটা সকল মান সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। 400 গুণন হচ্ছে 0.78 প্লাস 0.22 ইন্টু আর প্রাইমের মান দেওয়া আছে কত? আর প্রাইম হচ্ছে 1.05। এটা হয় 400 গুণন 0.7, 400 গুণন 0.78 যোগ 0.22 গুণন হচ্ছে 1.05। এটা হচ্ছে 404.4 সেন্টিমিটার। তো এখন আমরা এই অঙ্কে কি পেয়ে গেছি? আমরা কার্যকরী দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে রিডাকশন ফ্যাক্টর নির্ণয়। তো এখন আমরা বের করবো কি? রিডাকশন ফ্যাক্টর। রিডাকশন ফ্যাক্টর নির্ণয়। রিডাকশন ফ্যাক্টর নির্ণয় সূত্র হচ্ছে আর ইজ ইকুয়াল টু 1.07 মাইনাস 0.008 ইন্টু এসি ভাগ হচ্ছে আর।
1.07 0.008 ইন্টু এইচ হচ্ছে কি আমাদের কার্যকরী যে দৈর্ঘ্য, সেই কার্যকরী দৈর্ঘ্যটা যে সেন্টিমিটারের মান, সেই সেন্টিমিটার মান সরাসরি বসবে এখানে। যদি অঙ্কে মিটারে দেওয়া থাকে তবু এখানে আমাদের কি করতে হবে, সেন্টিমিটারে করে নিতে হবে। আর এখানে আরটা হচ্ছে কি রেডিয়াস অফ জাইরেশন। তো কথা হচ্ছে আমরা পূর্বে রেডিয়াস অফ জাইরেশন যে সূত্র পড়ে আসছি, রেডিয়াস আপনার ছিল আর ইকুয়াল টু রুট ওভার আই বাই এ, এই সূত্র ছিল। কিন্তু সেই সূত্রের সাহায্যে আমরা এখানে রেডিয়াস অফ জাইরেশন বের করবো না। এখানে আমরা রেডিয়াস অফ জাইরেশন বের করব যে আর ইকুয়াল টু আপনার 0.30 ইন্টু ন্যূনতম পার্শ্বমাপ, কলমের ন্যূনতম পার্শ্বমাপ যেটা, সেটার সাথে গুণ করে বের করতে হবে। তো তার আগে আমরা এখানে কলমের একটা আকার ধরে নিই। ধরি কলাম সমান হচ্ছে 40 গুণন 40, 40/40 সাইজের একটা আমরা কলাম ধরে নিলাম। তাহলে রেডিয়াস অফ জাইরেশন আর ইকুয়াল টু কত হবে, আমরা বললাম 0.3 গুণন হচ্ছে যে একটা পার্শ্বমাপ, যেটা ন্যূনতম মানে ছোট যে পার্শ্বমাপ সেটা, তো এটা হয় 12 সেন্টিমিটার। তো এখন কথা হচ্ছে যে এখানে 0.3 যে ফ্যাক্টরটা, এটা কিন্তু পরিবর্তনশীল। মানে আমরা এটা তো করতেছি আমরা টাইট কলাম, যদি স্পাইরাল কলামের ক্ষেত্রে করতে যাই সেটা হয়ে যাবে 0.25। আশা করি বুঝতে পারছেন। এবং এখানে আর এর মান যেটা পাইছি আমরা 12, সেই 12 এখানে বসবে। এখন দেখি এটা ক্যালকুলেশন করলে কত পাওয়া যায়। 1.07 বিয়োগ হচ্ছে 0.008 ইন্টু 404.4 বাই 12, 0.80। রিডাকশন ফ্যাক্টর মান পাইছি আমরা এখানে 0.80। এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে আমাদের, রিডাকশন ফ্যাক্টর যে মানটা পাবো আমরা, এই মানটা কখনো একের ওপরে হবে না, সব সময় একের নিচে থাকতে হবে। যদি কোনোভাবে একের উপরে চলে যায় বা নিচে চলে আসে, তাহলে আমরা কি করব, সেক্ষেত্রে এই মানটা এক ভেবে আমরা ডিজাইন করব। যেহেতু এখানে একের আপনার হচ্ছে যে কম আছে, তাহলে এই মানটা কি আমাদের ঠিক আছে, তাহলে এই মানটা আমাদের ঠিক আছে, এটা হবে ওকে। এখন আসি আমরা ডিজাইন লোডে। আপনাদের বোঝার জন্য জাস্ট এগুলো আমি স্টেপ স্টেপ করে দিচ্ছি, কিন্তু আপনাদের 1 2 3 না লিখলেও চলবে। ডিজাইন লোড। এখন আমরা ডিজাইন লোড নির্ণয় করব। মানে কথা হচ্ছে যে সাপোজ ধরেন আপনি 90 কেজি ওজনের একটা বোঝা সহজে বহন করতে পারবেন, তাই তো? কিন্তু আপনার ক্যাপাসিটি, আপনার দক্ষতা বা আপনার যে লোড গ্রহণ করার যে ক্ষমতা, সেটুকু হচ্ছে আপনার 95 কেজি, কিন্তু আপনার দেওয়া হয়েছে আপনি 90 কেজি। মানে কি, আপনি যেন সহজেই অনায়াসে যে সে লোডটা বহন করতে পারেন, কিছু লোড হাতে রেখে আপনাকে সেই লোডটা দেওয়া হয়েছে। ঠিক সেম ভাবে যে যখন আমাদের কলাম ডিজাইন করব, সেই কলাম ডিজাইনের ক্ষেত্রে এখানে যে লোডটা দেওয়া আছে, সেই লোডটা যখন দেওয়া হয়েছে, মানে যখন ডিজাইন করা হয়েছিল, কিন্তু তার নিরাপত্তা রক্ষার্থে আপনার এই লোডের কিছু অংশ হাতে রেখে ডিজাইন করা হয়েছে। এখন সে কত অংশ হাতে রেখে ডিজাইন করা হয়েছিল সেটা আমরা দেখব। তো এখানে রিডাকশন ফ্যাক্টর দিয়ে আপনার হচ্ছে যে আরোপিত যে লোড, সেই লোডটা যদি ভাগ করে রিডাকশন ফ্যাক্টর দিয়ে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আপনার ডিজাইন লোড। তাহলে সেটা কত, এখানে 110 টন, মানে 1 টনে হচ্ছে আপনার 1000 কেজি। তাহলে 110 টনে 1000 গুণ হচ্ছে 110 ভাগ হচ্ছে আপনার রিডাকশন ফ্যাক্টর 0.8। এটা ক্যালকুলেশন করলে কত পাওয়া যায়, 110 গুণন 1000 ভাগ হচ্ছে 0.8, এটা হচ্ছে 137,500 কেজি। তাহলে এর ক্যাপাসিটি ছিল আপনার হচ্ছে কত হচ্ছে 1,37,500, কিন্তু এখানে দেওয়া আছে 1,10,000, প্রায় আপনার 27,000-এর মতো বেশি আপনার যে ডিজাইন লোড, সেই ডিজাইন লোডটা এখানে দেওয়া আছে। তো যাই হোক, কত গভীরে না যায়, তো এটা হচ্ছে আপনার ডিজাইন লোড, কিন্তু এখানে বহন উপযোগী 110 টন। তো এটা হচ্ছে বহন উপযোগীটা হচ্ছে তার এই লোডটাই কিন্তু প্রকৃতপক্ষে সে বহন করে থাকে। এখন পরবর্তী যে ধাপ, সেটা হচ্ছে আমরা কি রোজি এর মান নির্ণয় করব। আবার ডিজাইন লোড P ইজ ইকুয়াল টু
0.85 AG 0.25 F prime C plus FS rho G। এই সূত্রের সাহায্যে আমরা এখানকার যে রো জি সে রো জিটা বের করব। কি এর মান তো আমরা পাইছি এখানে 37,500 0.85 ইন্টু এজি। এজিটা এটা হচ্ছে যে আমরা কলাম নিছি সে কলামের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত এ ইজ ইকুয়াল টু, যেহেতু এটা আমার টাইট কলাম মানে বর্গাকার কলাম সেহেতু তার দৈর্ঘ্য প্রস্থ গুণ করতে হবে 40 গুণ 40 তাহলে 1600 সেন্টিমিটার স্কোয়ার। তো এখানেও ডিরেক্ট 1600 সেন্টিমিটার স্কোয়ার বসে যাবে ইন্টু 0.25 এফ প্রাইম সি। এফ প্রাইম সি এর মান দেওয়া হচ্ছে 210 এফ এস হচ্ছে 1400 রোজি। রোজি এর মান হচ্ছে কত, আমরা সেই রোজি এর মানটা বের করব এখান থেকে। রোজি কথা হচ্ছে যে এখানে আমাদের অত বিস্তারিতভাবে ক্যালকুলেশন দেখার কোনো প্রয়োজন নেই, আপনাকে আপনার ক্যালকুলেশন দক্ষতা দেখার জন্য এখানে ডাকা হয়নি, আপনাকে দেখা হয়েছে আপনি ডিজাইন করতে, আপনাকে ডিজাইন করার জন্য ডাকা হয়েছে। আপনি যেভাবে পারেন শর্টকাটে আপনার অঙ্কটা মিলাতে হবে। তাহলে আমরা কি করব, শর্টকাটে ক্যালকুলেটরে ডিরেক্ট মানগুলো ইনপুট দেব এবং সেখান থেকে এই মানটা বের করে নিব। তো এই মান ওঠার পরে সমান উঠে যাবে আলফা সলভ সমান 0.85 ইন্টু 1600 গুণন 0.25 ইন্টু 210 প্লাস 1400 গুণন, এখানে হচ্ছে যে রোজি দেওয়া আছে কিন্তু আমাদের ক্যালকুলেটরে কোথাও রোজি বাটন নেই। এখন কি করবো, আমরা এটাকে এক্স ধরে নেব, ক্যালকুলেটরের ভাষায় এটা এক্স ধরে নিয়ে এটা আমরা সমাধান করব। এক্স ইন্টু আবার ব্র্যাকেট ক্লোজ। এখন শিফট যে সি এ এল সি তারপর হচ্ছে যে সমান, তো এটা এখান থেকে পাওয়া যাবে 0. এখানে যে এক্স এর মান সেটা হচ্ছে আমাদের অঙ্কের যে সমাধান সেটা 0.03, যেহেতু 4 পরে 7 আসে তাই এটাকে আমরা কত ধরে নিতে পারবো, এটা 5 ধরে নিতে পারবো। এখন কথা হচ্ছে যে এখানে যে রোজি এর মানটা পাবো সে রোজি এর মানটা আমাদের সব সময় যেন 1 থেকে 8%-এর মধ্যে থাকে সে জিনিসটা আমাদের বিবেচনায় রাখতে হবে। তো 1 থেকে 8%, শর্ত হচ্ছে কি আমাদের 1 থেকে 8%, শর্ত হচ্ছে 1 থেকে 8%, মানে 1% মানে কি 0.01 এবং 8% মানে কি 0.08, এটুকুর মধ্যে আমাদের থাকতে হবে, এটা হচ্ছে আমাদের মূল শর্ত। যদি এই শর্তের বাইরে থাকে তাহলে সেটাকে আমাদের যে 0.01 এ হচ্ছে যে এই যে ন্যূনতম যে আমাদের পার্সেন্টেজ সেটা ধরে ডিজাইনটা করতে হবে। কিন্তু এখানে কত আছে আমাদের 0.035, মানে এর যে প্রাপ্ত মানটা এই শর্তের মধ্যে আছে এবং এই শর্ত পুরোপুরি আমাদের পূরণ করেছে। তাহলে এই মানটা হচ্ছে কি 0.01 এর চেয়ে কি বড় এবং 0.08 এর চেয়ে ছোট, তাহলে এই মানটা আমাদের নিঃসন্দেহে ঠিক আছে, অতএব ওকে। এখন এর পরবর্তী যে কাজ সে কাজটা হচ্ছে আমাদের এখানে যে আমরা রোজি পেয়েছি সেই রোজির সাহায্যে আমাদের প্রধান যে লোহা, যে আমাদের কলামের যে মেইন বারগুলো ব্যবহার হয় সেই মেইন বারগুলোর পরিমাণ ক্ষেত্রফল নির্ণয়। অতএব প্রধান লোহার পরিমাণ এএসটি স্ট্রেট বার ইকুয়াল টু রোজি ইন্টু এজি। রোজি বলতে এখানে যেহেতু আমরা যে মানটা পেয়েছি এটা 0.035 ইন্টু এজি। এজি বলতে আমাদের কলামের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা কত পেয়েছিলাম এখানে 1600 সেন্টিমিটার স্কোয়ার, 1600 সেন্টিমিটার স্কোয়ার। এখানে যে মানটা পাবো সে মানটা হচ্ছে আমাদের যে ব্যবহৃত যে প্রধান লোহা সে প্রধান লোহা ক্ষেত্রফল 0.035 গুণন 1600, এটা হচ্ছে 56 সেন্টিমিটার স্কোয়ার। এখানে সামান্য কিছুটা পরিবর্তন হতে পারে কারণ আমরা যেহেতু এখানে একটু বেশি ধরে নিছি এখানে একটু অল্প বেশি আসছে, কোনো সমস্যা নেই।
এখানে মান ধর জাস্ট আপনার প্রসেস ঠিক থাকলে আপনি ফুললি মার্ক আশা করতে পারেন। তো এখন এটা হচ্ছে আমাদের কি প্রধান বাহুর পরিমাণ পেয়ে গেছে। তো এখন আমাদের কিরকম লোহা ব্যবহার করলে কত সংখ্যক রড প্রয়োজন হবে সেটা আমরা বের করব। এখন যদি এখানে মিলি, এখানে এই জায়গায় লিখবো যে কত মিলি বারে রড ব্যবহার করলে মিলি ব্যাসের রড ব্যবহার করলে সংখ্যা 56/π/4 ডি স্কোয়ার। তো এখন কথা হচ্ছে যে আমাদের শর্ত হচ্ছে কি, এখানে যেহেতু আমরা টাইট কলাম ডিজাইন করতেছি, তাই টাইট কলামে কোনোভাবেই বেজোড় সংখ্যক রড ব্যবহার করা যাবে না। অপরপক্ষে আবার শর্ত হচ্ছে কি, আমাদের 16 মিলিমিটার ব্যাসের উপরে আমাদের রড ব্যবহার করা লাগবে। তো যেহেতু জোড়, প্রথমত শর্ত হচ্ছে আমাদের কি জোড় সংখ্যক রড ব্যবহার করতে হবে, মানে 4টা রডের উপরে। টাইট রডের ক্ষেত্রে 4-এর নিচে কখনো রড ব্যবহার করা যাবে না, এটা 4-এর উপরে 4, 6, 8, 10, 12, 14, 16 এই সংখ্যক রড ব্যবহার করতে পারি। কিন্তু আরেকটা শর্ত হচ্ছে কি 16 মিলির উপরে। এখানে এমন একটা আমাদের সংখ্যা দিয়ে বসাতে হবে যেন আমাদের দুইটা কন্ডিশন একসাথে পূরণ করতে পারে। তো সাপোজ এখানে আমরা সে মানটা ইনপুট দিই, 56 ভাগ হচ্ছে π/4। π/4 শর্টকাট মানে হচ্ছে কি, এটা π/4 করলে সহজে 0.7854 এটা হয়, এটা আমার জানা আছে, এটা আপনারাও জেনে নেবেন। গুণন হচ্ছে এখানে কত, সাপোজ আমরা 25 মিলিমিটার বার রড যদি ব্যবহার করি, 25 মানে 2.5 সেন্টিমিটার। এখানে কিন্তু সেন্টিমিটারে হিসাব করতে হবে, যেহেতু এটা আমাদের সেন্টিমিটারে আসছে। 2.5 সেন্টিমিটার স্কোয়ার। এখন সমান দিয়ে দেখি কত আসে, এটা 11.40। যাক, প্রথমে মিলে গেছে 11.40। এটা যেহেতু আমাদের ভাঙা সংখ্যা, পরবর্তী যে পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে 12। তাহলে এখানে 12টা রড ব্যবহার হয়েছে, এবং এখানে আমাদের যে রড ব্যবহার করছে সেটা হচ্ছে 25 মিলিমিটার, মানে 16-র উপরে কন্ডিশন যেটা সেটা পূরণ হয়েছে, এবং জোড় সংখ্যক রডের সংখ্যাও এটা পূরণ হয়েছে। তাহলে এটা আমরা লিখবো 25 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করলে সংখ্যা দাঁড়ায় হচ্ছে আমাদের, এটা হচ্ছে 11.40 মানে 12টি। তাহলে এখন আমাদের এখানে 12টি রড ব্যবহার করতে হবে। এখন আসি পরবর্তী যে ধাপ, সেটা হচ্ছে কি টাই রড ডিজাইন। মানে টাই রড বলতে যেগুলো আমরা বিমের ক্ষেত্রে যে স্ট্রাপ বলতাম, সেম ভাবে রডকে তার যথাস্থান ধরে রাখার জন্য এবং আপনার তাপজনিত কারণে যে ফাটল দেখা দেয়, সে ফাটল, বাকলিং ইত্যাদি রোধের জন্য যে আমাদের বার ব্যবহার হয়, সেটাকে হচ্ছে কি এখানে টাই রড। তো এটা হচ্ছে আমাদের কি ধাপটা হচ্ছে টাই রড ডিজাইন। তো টাই রড ডিজাইনের আপনার হচ্ছে 3টে কন্ডিশন আছে। প্রথমত কন্ডিশন হচ্ছে যে আমাদের যে মেন বার ব্যবহার হবে, মেন বার, সেই মেন বার মানে আপনার 16 এস ইজ ইকুয়াল টু যে আপনার স্পেসিং একটা থেকে আরেকটা সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স, সেটা হচ্ছে 16 গুণন হচ্ছে মেন বারের যে ডায়া, মেন বার ডায়া। এখানে মেন বার আমরা ব্যবহার করছি কত, 25 মিলিমিটার। তাহলে 16 গুণন 2.5 কত হয়, 16 গুণন 2.5 40 সেন্টিমিটার। দ্বিতীয় শর্ত হচ্ছে এস ইজ ইকুয়াল টু 48 গুণন আপনার হচ্ছে যে টাই রডের যে ডায়া, টাই রডের ব্যাস, এটা আমরা লিখলাম টাই রড। টাই রড কত ব্যবহার করতে পারবো, 8 থেকে 12, সচরাচর এই টাইপেরই ব্যবহার হয়। তো এখান থেকে যদি আমরা 10 মিলিমিটার ব্যবহার করি, তাহলে 10 মানে 1.0, 10 মিলিমিটার 1 সেন্টিমিটার, তাহলে 1.0, এটা হচ্ছে 48 সেন্টিমিটার। 3 নম্বর কন্ডিশন হচ্ছে ন্যূনতম পার্শ্ব মাপ, এস ইজ ইকুয়াল টু ন্যূনতম পার্শ্ব মাপ। ন্যূনতম পার্শ্ব মাপ কত, মানে আমরা ধরছিলাম 40 গুণন 40, তাহলে ন্যূনতম পার্শ্ব মাপ হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে এখানে
এই তিনটা শর্তের মধ্যে, এই যে তিনটা শর্তের মধ্যে যে শর্তটা আমাদের সবচেয়ে কম হবে সেই শর্তটাই হবে আমাদের গ্রহণযোগ্য। তাহলে এখানে যেহেতু দেখতেছি দুইটা মান 40, তাই আমাদের এখানে 40 সেন্টিমিটার যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, সেই সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা হবে সেন্টার টু সেন্টার, এটা সেন্টার টু সেন্টার, সেন্টার টু সেন্টার। তাহলে এই 40 সেন্টিমিটারটাই হচ্ছে কি আমাদের যে টাই রড, সেই টাই রডের একটা বার থেকে আরেকটা বারের ডিস্টেন্স। অতএব স্পেসিং এস ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 40 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। এটা হচ্ছে উত্তর। এখন কথা হচ্ছে যে একটা মাত্র ভিডিওর সাহায্যে সমস্ত ভুল বা প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা সবকিছু কিন্তু তুলে ধরা সম্ভব না। তো যেটুকু বুঝিয়েছি আশা করি আপনারা বুঝতে পারবেন। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে সেটা আবার সংস্করণের মাধ্যমে আপলোড দেওয়ার চেষ্টা করব। এখানে আরো একটা বিষয় লক্ষণীয়, যেটা হচ্ছে আপনার টাইট কলাম এবং স্পাইরাল কলামের ক্ষেত্রে সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হচ্ছে আপনার এখানে যে টাইট কলামের টাই রডের ডিজাইন এবং স্পাইরাল কলামে যে স্পাইরাল যে রডের আপনার হচ্ছে যে ডিজাইন, এই জিনিসটা সবচেয়ে বড় পার্থক্য। তো ওইখানে তিনটা যে শর্ত ছিল আপনার, সেই তিনটা শর্ত হচ্ছে কি, সে তিনটে শর্ত হচ্ছে যে 16 গুণন হচ্ছে প্রধান রডের ব্যাস এবং 48 গুণন হচ্ছে টাই রডের ব্যাস এবং কলামের ন্যূনতম পার্শ্বমাপ। এটা অলরেডি আমরা অঙ্কের মধ্যে বুঝিয়েছি। এবং আপনার এখানে যে যখন আমরা স্পাইরাল কলাম ডিজাইন করবো সেক্ষেত্রে যে ব্যবধানটা এখানে 4AS রো এস ডিসি। তো রো এস, এই যে এখানে যে আমরা রো এস, এটা কিন্তু আলাদাভাবে আমাদের বের করতে হয়। তো এখানে আশা করি বইয়ে দেওয়া আছে, সেখান থেকে দেখলে বুঝতে পারবেন সেটা। এবং ডিসি হচ্ছে যে আপনার কোর ডায়া বলতে বোঝাচ্ছে সাপোজ আপনি একটা 54 সেন্টিমিটার ব্যাসের একটা কলাম নিলেন, সেই কলামের মধ্যে যেমন এটা একটা কলাম, কিন্তু কলামে তো একদম প্রান্ত বরাবর রড থাকে না, রড থাকে আপনার হচ্ছে কিছু কভারিং বাদ দিয়ে। তো দুই পাশ থেকে ধরেন 4 করে 8 সেন্টিমিটার আপনার কভারিং বাদ দিয়ে যেটুকু থাকে সেটা হচ্ছে আপনার কোর ডায়া, অর্থাৎ এই যে রডগুলোকে কেন্দ্র করে যে একটা খাঁচার মতো তৈরি হয় সেটা হচ্ছে বলা হয় কোর, এবং সেটার ডায়ামিটার সেটা হচ্ছে এখানে ডিসি। এবং এখানে সাপোজ ধরেন এখানে মান আসছে আমার 7.9 সেন্টিমিটার এবং কোর ডায়া এটা তো বুঝাইলাম অলরেডি, এবং এটা মান আসছে আপনার 6.5। তো এই দুইটার মধ্যে আমার কোন মানটা আমরা গ্রহণ করব? তো আপনার স্পাইরাল কলামের ক্ষেত্রে শর্ত হচ্ছে এটা আপনার 3.5 থেকে 7.5 সেন্টিমিটারের মধ্যে আপনার যে ব্যবধান, যে পিচ একটা রড থেকে আরেকটা রডের যে দূরত্ব সেটা হবে 3.5 থেকে 7.5 সেন্টিমিটারের মধ্যে। তো এখন এর মধ্যে যে মানটা সর্বোচ্চ, মানে 3.5 এবং 7.5-এর মধ্যে, সাপোজ আমরা এই তিনটের মধ্যে তিনটা মান পাবো, সে তিনটা মানের মধ্যে যে মানটা আমাদের সর্বোচ্চ হবে সে মানটা আমাদের গ্রহণ করতে হবে। এবং মুক্ত ব্যবধান এখান থেকে ধরেন যে আমরা পাইলাম 5.6। তো এখন কথা হচ্ছে এই তিনটা মান লক্ষ্য করলে দেখা যাবে এটা হচ্ছে 5.6 এবং এটা 6.5 এবং এটা 7.9। কিন্তু আমাদের একটা মেইন শর্ত সেটা হচ্ছে কি 3.5 থেকে 7.5-এর মধ্যে আমাদের থাকা লাগবে। তো এটা কত, 7.9, আলটিমেটলি এটা হচ্ছে 7.5-এর উপরে চলে গেছে, তাহলে এটা আমাদের কোনোভাবে গ্রহণ করা যাবে না, ওটা তার শর্ত থেকে অটোমেটিক্যালি বাদ। এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে 6.5। এই 6.5 কিন্তু আমার 7.5 এবং 3.5-এর মধ্যে অবস্থিত, তাহলে এটা আমার চলবে, এটা ঠিক আছে। এবং এটা কোনোভাবে পাইলাম, এটা হচ্ছে আমার 5.6। এই মানটা কত? এই মানটা 3.5 এবং 7.5-এর মধ্যে, কিন্তু 6.5-এর কম। কিন্তু কথা হচ্ছে যে এই দুইটার মধ্যে যেটা মান সর্বোচ্চ বড় হবে সেই মানটা আমাদের গ্রহণ করতে হবে। তো এখান থেকে এই মানটা সাপোজ এটা হচ্ছে আমার গৃহীত মান, এটা আমরা ধরবো। আর এখানে মুক্ত ব্যবধানের ক্ষেত্রে মুক্ত ব্যবধান কিভাবে নির্ণয় করব? এখান থেকে যে মানটা গ্রহণযোগ্য সেই মানটার সাথে 1 বিয়োগ করলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের মুক্ত ব্যবধান।
তো আশা করি বুঝতে পারছেন। এবং এই পার্থক্যটা দেখলে আপনার হচ্ছে যে আর এক্সট্রা ভাবে স্পাইরাল কলামের অঙ্ক আপলোড, যে ভিডিও সেটা আপলোড দেওয়া লাগবে না। সেটা থেকেই আপনি পূর্বে যে অঙ্ক করা হলো সেই অঙ্কের সাথে এটা জাস্ট একটু ভালোভাবে ভিডিওটা দেখে নিলে আপনি অঙ্কটা ভালোভাবে করতে পারবেন ইনশাআল্লাহ।